শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হওয়া ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেছেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকেই গুরুত্ব দিচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবর্তন হয় সিদ্ধান্তের। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারেনি। পরবর্তী সিদ্ধান্ত হয় শারীরিক অবস্থা বিবেচনায় রবিবার বেগম খালেদা জিয়াকে নেওয়া হতে পারে লন্ডনে। কিন্তু শনিবারও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা কেন্দ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা UK এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের পরামর্শ মেনে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন, জানান ডাক্তার জাহিদ। তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এই ব্যাপারে চিকিৎসকদের মতামতকে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। বলেন, অতীতেও চেয়ারপারসন আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন, তাই এবারও তার সুস্থতারই প্রত্যাশা। এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। সার্বিক খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আমরা এ পর্যায়ে রাজধানী এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে। ফয়সাল, আমাদেরকে একটু জানান, খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু জানা গেল কিনা, এবং তাকে বিদেশে নেয়ার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কি? বৃষ্টি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিকেলেই আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি ব্রিফিং করেছিলেন। সেখানেই মূলত বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে পরিস্থিতি বা আপডেট সে বিষয়ে তিনি বলেছেন যেহেতু আপনি জানেন যে গতকালকের পরিস্থিতি অনেকটাই বেগম জিয়ার খারাপ সময় পার করছিলেন। তখন মূলত এন্ডোস্কোপি করা হয়েছিল, যার ফলশ্রুতিতে বেশ রক্তক্ষরণও হয়েছিল। যদিও পরবর্তী
পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আসে। তবে আজকে সকালে আমরা সেখানকার যে বেগম জিয়ার যে চিকিৎসার জন্য যে গঠিত চিকিৎসকদের বোর্ডটি রয়েছে সেখানকার ডাক্তার এবং বিভিন্ন সূত্রের মারফত আমরা অনেকটা জানতে পেরেছি যে গতকালকের তুলনায় আজকে খালেদা জিয়া কিছুটা উন্নত হয়েছে তার স্বাস্থ্যের। যদিও চিকিৎসক বোর্ড কিংবা এখানে ব্রিফিং করার সময় কিন্তু খুব বেশি সে বিষয়ে আসলে তারা সেভাবে বলেননি, কিন্তু যেহেতু কথা চলছে তাকে বিদেশ নেওয়ার জন্য, সেজন্য কিন্তু বিদেশ থেকে ইতিমধ্যে কাতারের আমিরের পক্ষ থেকে কিন্তু অ্যাম্বুলেন্স পাঠানোরও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোরও কথা চলছিল, যদিও আপাতত সেটি স্থগিত করা হয়েছে। কারণ বেগম খালেদা জিয়ার এখনও শারীরিক কন্ডিশন যেমনটি হওয়া উচিত, বাইরে নেওয়ার জন্য তার যে পরিমাণ স্বাস্থ্যের উন্নয়ন দরকার বা উন্নতি দরকার সে পরিমাণ না হওয়ায় এখনও পর্যন্ত সে বিষয়ে কিন্তু কোনো কিছুই তারা আসলে নির্ধারণ বা নির্দিষ্ট করে বলতে পারেননি। যদিও ডাক্তার জাহিদ বলেছেন যে চিকিৎসার বাহিরে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত রয়েছে। খালেদা জিয়ার যদি পরিস্থিতি, যেহেতু আপনি জানেন যে উন্নত চিকিৎসার জন্য যদি বাংলাদেশ থেকে লন্ডন নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হবে। সেই জায়গায় এই দূরত্বের যাতায়াতের জন্য যে শারীরিক কন্ডিশন দরকার সেটুকু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার হয়ে ওঠেনি, শারীরিক সুস্থতা বা সেই মাপকাঠিতে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি, যার কারণে এখনো পর্যন্ত তার যে বিশেষজ্ঞ মেডিকেল টিম রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে ছাড়পত্র কিংবা অনুমতি সে বিষয়টি কিন্তু তারা দেননি, যার কারণেই মূলত বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার সে বিষয়ে এখনো পর্যন্ত সেভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। যদিও আজ রাত 9টা বাজে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানও এখানে এসেছেন এবং এখন পর্যন্ত আছেন। রাত 9টার দিকে হয়তো একটি মিটিং বসার কথা রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসক দেশি বিদেশি যারা রয়েছেন তাদের সাথে মিলে হয়তো সেখান থেকে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ ফয়সাল। এয়ার অ্যাম্বুলেন্স কোনো ইস্যু নয়, ডাক্তারদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন। দলের নেতারা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি, উপযুক্ত সময়েই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির দেশ গড়ার কর্মসূচি। 13 ডিসেম্বর পর্যন্ত সেসব কর্মসূচিতে তারেক রহমান ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে দলটি নির্বাচনী ইশতেহার প্রস্তুত হবে। 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের। তাই জোর আলোচনা কবে দেশে ফিরবেন তারেক রহমান। মনোনয়ন দাখিলের আগে ভোটার না হলে প্রার্থী হওয়ার আইনি বিধিনিষেধ নিয়েও জনমনে নানা প্রশ্ন। তবে কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সকালে ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান তারেক রহমানই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন, ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। রাজধানীতে 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দেশ গড়ার কর্মসূচি নিয়ে দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মতামত জানবে বিএনপি। 2 পর্বে সাজানো সেই কর্মসূচির সব আয়োজনে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দিবেন তারেক রহমান। কেআইবিতে হওয়া সেই ভেন্যু পরিদর্শনে এসে বিএনপি নেতা রিজভী আহমেদ বললেন, বিদেশে থাকলেও দলের সকল কর্মকাণ্ডে সামনে থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সব কিছু মিলিয়ে
যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। 7 দিনের দেশ গড়া কর্মসূচির মাধ্যমে বিএনপি তাদের আগামী রাষ্ট্র পরিচালনার কর্মপন্থা ঠিক করবে বলে জানান রিজভী আহমেদ। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড নিয়ে তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আগামীকাল সকালে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম 2 দিনের আয়োজক ছাত্রদল। শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে দিয়ে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে জানিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকেই গন্ডগোল করার চেষ্টা করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমার বন্ধু উনিও পরিকল্পনা করছেন এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেন তারা। পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে উল্লেখ করেন তারা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক। বিকেল 3টার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নির্বাচন শুধু প্রতীকের নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচন। গণভোটে যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটের নির্বাচন। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন, আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। যারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সেই সূর্য দেশে উঠবে না। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। পাশাপাশি 8 দলের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুই পক্ষে। আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়, তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, চলমান সীমান্ত এবং চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। 2 দিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল ইসলামাবাদের প্রতিনিধিরা, তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই ওই শান্তি আলোচনা শেষ হয়। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে বিপাকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রত্যাশী লাখ লাখ আফগান। যুক্তরাষ্ট্রের হয়ে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তাদের স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার কথা ছিল। অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে এখন যুক্তরাষ্ট্র প্রবাসী আফগানদের ভাগ্য
অনিশ্চিত হয়ে পড়েছে। তালেবানদের বিপক্ষে যুদ্ধ করা যেসব আফগান অন্য দেশে অবস্থান করছে, বিপাকে পড়েছে তারাও। এখন নিজ দেশে ফেরাও ঝুঁকিপূর্ণ হয়েছে তাদের। হতাশ হয়ে পার্কে বসে আছেন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইহসানুল্লাহ আহমদজাই। বারবার মুঠোফোনে দেখছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিষেবার ওয়েবসাইট। কখন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আসে সেদিকেই তীক্ষ্ণ নজর তার। মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে আফগানিস্তানে চলা সামরিক অভিযানে অনুবাদক ও গাইড হিসেবে কাজ করেছেন অনেক আফগান। এমনকি সরাসরি তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তারা। এখন পাকিস্তান সহ অন্যান্য দেশে নির্বাসিত জীবন কাটছে তাদের। এতদিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের আশা থাকলেও ট্রাম্পের নতুন নীতির কারণে বিপাকে পড়েছেন তারা। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এখন পাকিস্তানও আমাদের নির্বাসিত করার কথা ভাবছে। যাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই তালেবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করেছে। আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেওয়ায় এসব বাসিন্দাদের স্পেশাল ইমিগ্রান্ট ভিসা বা এসআইভি প্রদানের শর্ত দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে অতিরিক্ত আইনি জটিলতায় অত্যন্ত ধীরগতিতে চলে এই ভিসার প্রক্রিয়া। গেল কয়েক বছরে এই ভিসার জন্য জমা পড়েছে 1.5 লাখেরও বেশি আবেদন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা করতে করতেই এলো তৃতীয় বিশ্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতি। এতে ব্যাপক বিপাকে পড়েছে আফগানিস্তান থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষ। আমি একজন ক্রীড়াবিদ ও সাংবাদিক হতে চাই, যা আফগানিস্তান কিংবা পাকিস্তানে অবস্থান করে সম্ভব নয়। আমার জীবনে আর কোনো আশা নেই। আমার মতো আফগানিস্তানের আরো বহু বাসিন্দা কেবল জীবনের কাছে আরো একবার সুযোগ চাইছে। আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, সেখানে ফিরে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রে ঠাঁই পাবার আশায় অপেক্ষারত হতভাগা আফগানিদের দ্রুততম সময়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সহ আশ্রয়দাতা দেশগুলো। না হলে জোরপূর্বক ফেরত পাঠানো হবে নিজ দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতে অবস্থানের বিষয়টি শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে হাসিনা নিজেই সিদ্ধান্ত নেবেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তবে তিনি ভারতে কতদিন থাকবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনুষ্ঠিত হলো ফিফা 2026 বিশ্বকাপের ড্র। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে সহজ জি গ্রুপে। এছাড়াও ব্রাজিল আছে সি, জার্মানি ই, ফ্রান্স আই, স্পেন এইচ গ্রুপে। ড্র শেষে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলছেন অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর ব্রাজিল কোচ আনচেলত্তি বলেছেন গ্রুপ সেরা হওয়ার কথা। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুক্রবার বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হয় ড্র অনুষ্ঠান। নানা আনুষ্ঠানিকতার পর মূল ড্র অনুষ্ঠানের শুরুতেই 3 হোস্ট যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর গ্রুপ নির্ধারণ হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোলেন নিজ নিজ দেশের নাম। কানাডা বি, মেক্সিকো এ আর ইউএসএ পড়ে ডি গ্রুপে। এরপর তোলা হয় প্লট এ এর বাকি 9 দেশের নাম, যার প্রত্যেকেই পড়েন ভিন্ন ভিন্ন গ্রুপে। যুক্তরাষ্ট্রের রাগবি তারকা টম ব্রেডি প্রথমেই তোলেন ব্রাজিলের নাম, সেলেসাওরা পড়ে সি গ্রুপে। এরপর উঠে জার্মানির নাম, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়ে ই গ্রুপে। এরপর যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ডের নাম তোলেন ব্রেডি। 48 দলের টুর্নামেন্ট হওয়ায় এবার সেভাবে গ্রুপ অফ ডেথ তৈরি হয়নি। 4টি করে দল নিয়ে গঠিত হয়েছে 12টি গ্রুপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে জি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল সি গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ফ্রান্সকে। তারা পড়েছে তুলনামূলক কঠিন আই গ্রুপে। এমবাপ্পের সাথে গ্রুপ পর্বেই লড়াই হবে হাল্যান্ডের, নরওয়ের, সেনেগাল ও ফিফা প্লে অফ 2 থেকে উঠে আসা দলের বিপক্ষে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ই গ্রুপে তাদের সঙ্গী হিসেবে পেয়েছে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েটরকে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের গ্রুপ এইচ, তাদের সঙ্গে একই গ্রুপে আছে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে। এছাড়াও কে গ্রুপে পড়েছে পর্তুগাল আর এল গ্রুপে আছে ইংল্যান্ড।
আমার মনে হয় বিশ্ব সুন্দর কিছু ম্যাচ দেখবে। ড্র তো ড্রই, এখানে সহজ দল বা গ্রুপ বলে কিছু থাকে না। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবার চেষ্টা করব। অস্ট্রিয়া ভালো দল, যারা বাছাই পর্বে খুব ভালো করেছে। আমি আলজেরিয়ার প্রধান কোচকে ভালোভাবেই চিনি এবং আমি জানি তারা কিভাবে খেলে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ তাদের খেলোয়াড়দের মধ্যে হিংস্রতা রয়েছে। সত্যি বলতে জর্ডান সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই। 2026 সালের 11 জুন পর্দা উঠবে বিশ্বকাপের 23তম আসরের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের ড্রয়ের রাতে উৎসবে মেতেছিল অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন শহর। প্রথমবারের মতো অংশ নেয়া দ্বীপদেশ কেপ ভার্দের সমর্থকরাও যেমন উচ্ছ্বসিত, তেমনি ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কুরাসাওয়ের ফুটবল প্রেমীরাও হয়েছেন আপ্লুত। নিউ ইয়র্ক থেকে গ্লাসগো, গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় এখন থেকেই মেতেছেন ফুটবল ভক্তরা। 12টি গ্রুপ আর 48টি দল নিয়ে আগামী বছর জুনে 3 দেশে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ। অনুষ্ঠিত হয়ে গেল তারই রোমাঞ্চকর ড্র। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ওয়াচ পার্টিতে নিজ নিজ দেশের জন্য ফুটে উঠল ফুটবল ভক্তদের সেই আবেগ। আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে ছোট্ট দ্বীপপুঞ্জ কেপ ভার্দে প্রথমবারের মতো 2026 বিশ্বকাপের টিকিট কেটেছে মাত্র 5,25,000 জনসংখ্যার দেশ। তাদের আগ্রহের কথাটা একবার ভাবুন। বিচ ক্যাফেতে বসে উপভোগ করা এই প্রজন্মের চোখে নতুন স্বপ্ন। তারা পড়েছে গ্রুপ এইচে, প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব। তার মানে আমাদের গ্রুপে দুটি দল রয়েছে যারা বিশ্বকাপ জিতেছে, যা অত্যন্ত কঠিন হতে পারে। তবে আমরা একটি সহনশীল দেশ, আমরা যোদ্ধা এবং আমরা সমানভাবে লড়াই করব। এই উচ্ছ্বাসটা মাত্র 1,56,000 জনসংখ্যার দেশ কুরাসাওয়ে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ইতিহাস গড়ে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। নেদারল্যান্ডসের একটি অংশের স্বশাসিত দেশ কুরাসাও পড়েছে গ্রুপ ইতে। আমি খুবই গর্বিত। এই প্রথমবার এমন কিছু ঘটলো যেন ইতিহাসে লেখা হলো। কার বিপক্ষে খেলছি তাতে কিছুই আসে যায় না। পুরো বিশ্ব জয় করতে কুরাসাও বিশ্বকাপে আসছে। সবাই প্রস্তুত হও। বিশ্বকাপ ড্রয়ের রাতে উল্লাসে মেতেছিল স্কটল্যান্ডের গ্লাসগো শহরও। গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো ও হাইতির সাথে লড়তে হবে তাদের। 1998 সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ার আনন্দটা একটু বেশি স্কটিশদের। স্কটল্যান্ডের মানুষকে দেখুন, ওরা এটাই ভালোবাসে। গোটা জাতি একসাথে হওয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আয়োজক দেশ কানাডাও যেন মেতেছে উৎসবে। কাতার, সুইজারল্যান্ডের মতো দলের সাথে তাদের লড়াইটা রোমাঞ্চকর হবে বলেই মনে করেন তারা। বুয়েন্স আয়ারেসের রাস্তায় ভিন্ন এক আমেজ। বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একবার তাকিয়ে মেসি স্ক্যালোনি জুটির দিকে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে যে গ্রুপের সমীকরণটা সহজই হওয়ার কথা আলবিসেলেস্তাদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগে আগামীকাল 7 ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে ইসির সাক্ষাতের 2-1 দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যার অভিযোগে বিচারের দাবি তুলেছেন সমর্থকরা। তাদের অভিযোগ, বর্তমান আইজিপি বাহারুল আলম এই হত্যায় জড়িত। শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে শনিবার সকালে তারা বিক্ষোভ করেন। বলেন অবিলম্বে আইজিপিকে পদত্যাগ করতে হবে, তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে 2009 সালে গ্রেফতার করা হয় নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে। পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। 2015 সালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু। রাজধানীর কারওয়ান বাজারে গণসংহতি আন্দোলনের সমর্থিত প্রার্থী তাসলিমা আখতারের নেতৃত্বে দলীয় প্রতীক মাথায় দিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে পেট্রো বাংলার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কারওয়ান বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে
প্রথম আলোর অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শ্রেণী, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে নাগরিক মর্যাদার বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে এই র্যালির আয়োজন করে গণসংহতি আন্দোলন। দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলছে, হঠাৎ রুটিন পরিবর্তনের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি। সাপ্তাহিক ছুটির দিনে সকালে পরীক্ষার হলে প্রশ্নপত্রের উত্তর খোঁজায় মগ্ন ছাত্রছাত্রীরা। শিক্ষকদের আন্দোলনের কারণে মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। রাজশাহী, খুলনা, সিলেট, জামালপুর সহ বিভিন্ন জেলায় সকাল 10টা থেকে শুরু হয় আজকের পরীক্ষা। তবে শিক্ষার্থীরা জানান, হুটহাট রুটিন পরিবর্তনের কারণে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না তাদের। আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে, আমরা সেজন্যই আজকে একটু বাধ্যতামূলকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি। রুটিনটা ঠিক ছিল, পরে আবার এই যে দাবি করলো না, এটাতে একটু সমস্যা ছিল। পড়তে অনেক ঝামেলা হয়েছে, যদি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়নি, তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। ছুটির দিনে পরীক্ষা আয়োজনের বিষয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও জানান, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। পরীক্ষা না হলে মন মানসিকতা ভেঙে যায়, তারপরে অন্যভাবে সেটা পড়ার আগ্রহ হয় না। পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল। তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল, অথবা পরে করতো। বাচ্চাদের দুটি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার কারণে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে শিক্ষকদের দাবি, যৌক্তিক কারণেই আন্দোলনে ছিলেন তারা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। অযৌক্তিক চিন্তা ভাবনা করে তো কেউ আন্দোলনে যায়নি, তাই না? আর এখন পরীক্ষা নেওয়া হচ্ছে, শিক্ষার্থী তো আমাদের, তাদের কোনো সমস্যা হোক এটা তো আমরা কখনোই চাইবো না। সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ করবেন। সাময়িক অসুবিধার জন্য আমরা শিক্ষার্থীদের 1 এবং 2 তারিখে পরীক্ষা নিতে পারছিলাম না, এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের এক আসনের বিপরীতে লড়াই করেছেন 32 জনের বেশি ভর্তিচ্ছুক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ নেই। পোষ্যকতা ইস্যুতে তিনি বলেন, আদালত যে সিদ্ধান্ত দেবে তাই প্রতিপালন করবে কর্তৃপক্ষ। সদ্য কলেজের পাঠ চুকিয়ে আসা হাজারো শিক্ষার্থীদের এই লড়াই কেবল স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। 11টায় শুরু হয় পরীক্ষা। বাইরে তখন সন্তানের জন্য দোয়া, মানসিক সমর্থন আর উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকেরাও। 1.5 ঘন্টার ভাগ্য নির্ধারণী এই পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। প্রশ্ন নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না। নেগেটিভ মার্ক যদি বেশি না পড়ে, আমি যতটুকু তাকাইছি সঠিক হবে। এমসিকিউ মোটামুটি হয়েছে, আর রিটেন একদম ইজি আসছে, পানির মতো ইংলিশ, বাট অ্যাকাউন্টিংটা একটু হার্ড। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দাবি করেন, এবারের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ বড় কোনো অভিযোগ ছিল না। পোষ্য কোঠা নিয়েও কথা বলেন তিনি। এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই, এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এই পুরো সময়টুক এটার পেছনে কাজ করেছি, কনসালটেশন, ডকুমেন্টেশন, আমাদের আইনি প্রক্রিয়ার জন্য যে আইন যে টিম নিয়োগ করা থেকে আরম্ভ করে পুরো প্রস্তুতিটুকু আমরা নিয়েছি, এবং আমরা এখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত। শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি এবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা। 1050টি সীমিত আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তিচ্ছুক। সেই হিসেবে প্রতি আসনে লড়েছেন 32 জনের বেশি।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কার্টুনিস্টদের বিরুদ্ধে মামলা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে বলে মনে করেন বিশিষ্টজনেরা। অসঙ্গতির বিরুদ্ধে কলম ধরতে যেন কেউ সাহস না পায়, সেজন্যই এসব করা হয় বলে মনে করেন আইনজীবী সারা হোসেন। তিনি বলেছেন, ভয় দেখানোর এই পদ্ধতি অনেক আগে থেকেই প্রচলিত। এতে করে থেমে থাকলে চলবে না, বরং প্রতিবাদ করে যেতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কবি ও কার্টুনিস্ট আহসান হাবিব বলেন, কার্টুন সহ্য করার মাত্রা প্রমাণ করে সমাজে গণতান্ত্রিক চর্চা কতটা আছে। আলোচকরা বলেন, কার্টুন যুগে যুগে প্রতিবাদের মজার উপস্থাপন হয়ে আসছে। বিচক্ষণ রাষ্ট্রনায়ক বা অভিযুক্ত ব্যক্তিরা বরং তাতে উৎসাহ দিয়েছেন। এতে করে মানুষের মনে থাকা পুঞ্জীভূত ক্ষোভ আন্দোলন বা বিক্ষোভে পরিণত হওয়া ঠেকায়। এর ফলে মত প্রকাশের স্বাধীনতা বা কার্টুন প্রকাশ বন্ধ করলে শাসকের বিরুদ্ধে বিক্ষোভ আরও বাড়বে। মামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেশ বরেণ্য কার্টুন ও মিম শিল্পীদের। নারী নেত্রীদের বিরুদ্ধে বোলিংয়ের অভিযোগে কয়েকটি পেজ এর বিরুদ্ধে গেল 2 ডিসেম্বর মামলা করেছে ডাকসু ভিপি সাদিক কায়েম। মিম এবং কার্টুনের গুরুত্ব হচ্ছে যে যাদেরকে নিয়ে আপনি আসলে আপনার সেই সমান ক্ষমতার জায়গায় আপনি নেই, তামাশা করে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করতে পারছেন। এই ধরনের মামলা করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা, সেই ব্যক্তিকে বা সেই সংগঠনকে ভয় দেখানো, পাশাপাশি কোর্টকেও, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকেও একটা বুঝ দেওয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতীয় ঐতিহ্য তুলে ধরা বেশ কিছু উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপহারগুলোর মধ্যে রয়েছে রুশ ভাষায় লেখা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ গীতা, আসামের ঐতিহ্যবাহী চা, কাশ্মীরের জাফরান, মহারাষ্ট্রের হাতে নকশা করা একটি রূপার ঘোড়া, মুর্শিদাবাদের তৈরি নকশাখচিত ঐতিহ্যবাহী রূপার চায়ের সেট। প্রতিটি উপহার বহন করে ভারতের প্রাচীনতম সংস্কৃতি, দেশীয় কারিগরি ঐতিহ্য। দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে খুবই সুচিন্তিতভাবে এই উপহারগুলোকে নির্বাচন করা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামগ্রিক ক্ষমা অনুমোদিত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও 5 জন রাশিয়ানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। শুক্রবার এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এ সময় আইসিসির 2 জন প্রসিকিউটর বলেছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা স্থগিত করতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রয়োজন। তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের নেতৃত্ব দানকারী পুতিন ও তার উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে সেটি দেওয়া হবে না। পুতিন সহ আরও 5 জন রুশ কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে স্থানান্তরের অভিযোগ ওঠে। বেসামরিকদের উপর নৃশংসতা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনের যুদ্ধে টেকসই এবং ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এক যৌথ বিবৃতিতে কথা জানিয়েছে দুই দেশ। শুক্রবারের বিবৃতিতে বলা হয়, গত 2 দিনে মার্কিন বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং জ্যারেড কুশনারের সাথে বৈঠকে বসেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তম উমেরভ এবং সেনাপ্রধান জেনারেল আন্দ্রি হনাতভ। আর সে সময় ইউক্রেন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয় তাদের মাঝে। গেল 2 সপ্তাহে এটি তাদের 6ষ্ঠ বৈঠক। চলতি সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে উইটকফ এবং কুশনারের বৈঠক নিয়েও কথা হয় সভায়। আলোচনাকে এগিয়ে নিতে শনিবার আবারও একসাথে বসার কথা রয়েছে ওয়াশিংটন ও কিয়েভ প্রতিনিধিদের। দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ এবং নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে চট্টগ্রামের একটি হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে তিনি বলেছেন, গত 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালতের অধ্যাদেশে 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে বলেও আশা প্রকাশ করেন সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বক্তব্য রাখেন। পরে অস্ট্রেলিয়া এবং ইউএনডিপির মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার সহায়তা সম্পর্কিত চুক্তি সই হয়। Unequivocal commitment to restoring judicial independence in its fullest meaning and strengthening public trust in the justice system.
ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে রক্ষা করা সম্ভব নয়, প্রয়োজন নিয়মিত দেশি বিদেশি কার্যকর বিনিয়োগ, এমনটা বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নাটোরের সুগার মিল পরিদর্শন করেন উপদেষ্টা। বলেন, ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে। উপদেষ্টা জানান, শিগগিরই দীর্ঘদিন ধরে অবহেলিত নাটোরের উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা। এর আগে সুগার মিলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন শিল্প উপদেষ্টা। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জাহানদার আলী জাহানের কর্মী সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে মাদারীপুর শহর থেকে শোভাযাত্রা শুরু হয়ে মোস্তফাপুর, রাজুয়া, টেকেটহাট এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দুপুরে মাদারীপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এই কর্মসূচি নির্বাচনী গণসংযোগকে আরও গতিশীল করবে এবং দলের শক্ত অবস্থান তুলে ধরবে বলে জানান নেতাকর্মীরা। শোভাযাত্রায় মাদারীপুর জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ক্রাইস্টচার্চ টেস্টের ৫৩১ রানে বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও নতুন কীর্তি গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ড্রতেই হয়েছে ম্যাচের নিষ্পত্তি। আর শাই হোপের সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন জাস্টিন গ্রিভস। আগের দিনে ৪ উইকেটে ২১২ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং শুরু করেন ১১৬ রানে অপরাজিত থাকা শাই হোপ আর ৫৫ করা জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়ে ১৪০ রান করে হোপ যখন আউট হন তখন ২৬৮ রানে পঞ্চম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপরে লাইমলাইট কেড়ে নেন গ্রিভস। ২২৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়ে লড়াইটা জমিয়ে তোলেন এই অলরাউন্ডার। তাকে দারুণ সঙ্গ দেন পেসার কেমার রোচ। 50 তুলে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারও। তবে শেষ পর্যন্ত গ্রিভস ২০২, রোচ অপরাজিত ৫৮ রানে ম্যাচ নিষ্পত্তি হয় ড্রয়। এর আগে প্রথম ইনিংস ২৩১ আর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫ দফা দাবিতে মানিকগঞ্জে মহাসম্মেলন করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সকালে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করে জেলা হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এ সময় তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলেও জানান হেফাজত নেতারা। এছাড়া সমাবেশে বক্তারা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন সিদ্দিকুর রহমান। সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর উপর বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিকুরকে আঘাত করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে কানাডা। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে মিলিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আরো বলা হয়, দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। বৈশ্বিক অংশীদারদের সাথে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে তারা। বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে ২০১২ সালে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল সিরিয়াকে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে সফর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল। কারাবন্দী ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতিকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। অভিযোগ তুলে সতর্ক করল ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি। কারাগারে তার উপর গুরুতর হামলার অভিযোগ তুলে তার মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানায় সংস্থাটি। বিবৃতিতে সংস্থাটির প্রধান জানিয়েছে, কারাগারে বন্দী অবস্থায় বারঘুতির উপর আক্রমণের মাত্রা বেড়েই চলেছে, যা একটি গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই নেতাকে কারাগারে মারধর করে শরীর প্রায় পিষে ফেলা, দাঁত, পাঁজরের হাড়, আঙুল ভেঙে ফেলা, কানের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন তার ছেলে কাশেম বারঘুতি। বারঘুতির উপর এমন ভয়াবহ অত্যাচারের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন প্রশাসনও।
আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরে এই সিদ্ধান্ত তিনি নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের হায়ম পত্রিকা জানায়, গাজায় আল-আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন থমাস আটস গাউসকাস নামের এই সেনা। উপত্যকার ভেতরে পরবর্তী স্থল অভিযানেও তিনি যুক্ত ছিলেন। আর এরপর থেকে তীব্র মানসিক সংকটে ভুগছিলেন 28 বছর বয়সী এই রিজার্ভ সেনা। পত্রিকাটি জানায়, সম্ভবত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। আত্মহননের ঠিক আগে লিখেছিলেন, তিনি আর বাঁচতে পারছেন না, চারদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন। অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলছে, গত 18 মাসে সেনাবাহিনীতে 279টি আত্মহত্যার চেষ্টা হয়েছে, যার মধ্যে 36 জন আইডিএফ সেনা মারা গেছেন। এবার বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট নিয়ে মহড়া চালালো ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ওমান সাগরে এই মহড়া হয়। বিপ্লবী গার্ড বাহিনীর প্যারামিলিটারি বিভাগ এই মহড়া চালায়। যুদ্ধ প্রশিক্ষণে কাদের 110, কাদের 380 গাদিরের মতো মিসাইলের পরীক্ষা চালানো হয়। প্রায় 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানতে সক্ষম এসব ক্রুজ মিসাইল। এর পাশাপাশি নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালায় ইরানি সামরিক বাহিনী। মূলত ইসরায়েলকে হুমকি দিতেই এই সামরিক মহড়া বলে জানায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে তেহরান। موشک‌های برد بلند که از اعماق کشور شلیک شد و به اهداف آزمایش در دریای عمان اصابت. এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।